এখানে কি করছো? তোমাকে না ঘরের পিছনে থাকার জায়গা করে দিয়েছি। তোমার দেখি লজ্জা বলে কিচ্ছু নেই। তোমাকে কি এখান থেকে টানতে টানতে নিয়ে যাব? দেখছিস তো কেমন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলে ভিজে যাচ্ছিলাম। তোমাকে না বলেছি কোনোদিন এই ঘরের বারান্দায় উঠবে না? তুমি একজন অসহ্যকর মহিলা, তোমাকে দেখলে আমার মাথায় আগুন ধরে যায়। তুই আমার সাথে এমন করিস কেন? আমি কি অপরাধ করেছি? আমি তো সব সময় একা একা চুপচাপ থাকি, দুটো খেতে দিলে খাই, না দিলে না খেয়ে থাকি। তুমি এ বাড়ির বোঝা, তোমার জন্য আমাদের কত ঝামেলা হয় তুমি জানো? ভেবেছিলাম 2 দিন বাবার বাড়ি গিয়ে থাকবো, তোমার জন্য পারি না। তোর যেখানে ইচ্ছে সেখানে যা না, আমার জন্য অত ভাবতে হবে। বাবু, অনেক দিন হলো আমি বাড়িতে যাইনি। আমার বুড়ি মায়ের জন্য মনটা কেমন খারাপ করছে। আপনি যদি অনুমতি দেন তাহলে বাড়ি যেতে পারি। মাস তো প্রায় শেষের দিকে, মাসটা শেষ হোক না, তারপর মাইনে নিয়ে বাড়িতে যাস। এখন গেলে তো খালি হাতে যেতে হবে। আমাকে আগাম কিছু পয়সা দিতেন যদি, তাহলে খুব ভালো হতো। আমার মনের মধ্যে কেমন যেন হচ্ছে, মনে হচ্ছে আমার মা কষ্টে আছে। তুই একটা কাজ করতে পারিস, তোর মা বউকে আমাদের বাড়িতে নিয়ে আসতে পারিস, তোদের থাকবার জায়গার অভাব হবে না। তা হয় না বাবু, নিজেদের বাড়ি ছেড়ে থাকা ঠিক হবে না। আমার ভিটে বাড়ি যা আছে সেটা দেখবারও লোকের দরকার হয়। সমস্যা হবে না, অনেক লোক তো তাদের বাড়ি ঘর ফেলে বিদেশে থাকে। তোরা তো আর বিদেশে থাকবি না, একই গ্রামেই থাকবি, মাঝে মাঝে দেখে আসবি। দেখি বাড়ি গিয়ে বউয়ের সাথে কথা বলতে হবে। বউ যদি রাজি হয় তাহলে অবশ্যই আপনার এখানে পরিবার সহ থাকবো। এবার অনেকদিন পর এলি, বাড়িতে বাবা মা সবার শরীর ভালো আছে তো? সবাই ভালো আছে। বাবা অনেকদিন পিসির বাড়িতে ছিল, তাই তোদের বাড়ি এবার দেরি করে এসেছি। তুই তো এখানে থাকতে পারিস, আমার একা একা একদম ভালো লাগে না। 2 বোন মিলে ভালোই চলতো। সে তো ভালো হতো, কিন্তু বাবা মাকে ছেড়ে কোথাও থাকতে ভালো লাগে না। এই মাসে তো কোনো টাকা পয়সা কিছু পাঠিয়ে দিসনি, তোর দেওয়া টাকা দিয়েই তো আমাদের চলে। আরে চিন্তা করিস না, আমি বাড়ির জন্য কিছু টাকা জমিয়ে রাখছি, তুই যেদিন যাবি নিয়ে যাস। সে তো নিয়েই যাবো, কিন্তু তোর বুড়ি শাশুড়িকে তো দেখছি না। বুড়ি কি বেঁচে আছে? আর বলিস না, বুড়ি শাশুড়ির যন্ত্রণা সহ্য করতে পারি না। বুড়িকে ঘরে পেছনে রেখে এসেছি, একবার গিয়ে একটু জল আর ভাত দিয়ে আসি। সারাদিন কোনো খোঁজ খবর রাখি না। ভালো করেছিস, বুড়িটা মরলে তুই বেঁচে যাবি। বুড়ির জন্য আমাদের বাড়িতেও যেতে পারিস না। তুই যে বুড়িকে ঘরের পিছনে রেখে এসেছিস, দাদাবাবু জানে তো? তোর দাদাবাবু কিচ্ছু জানে না, জানতে পারলে আমাকে শেষ করে দেবে। মাস শেষ হলে তোর দাদাবাবু বাড়িতে আসে, আর মাস শেষ হওয়ার কয়েকদিন আগে বুড়িকে এখানে আবার নিয়ে আসবো। দেখিস দাদাবাবু যেন কিছু বুঝতে না পারে। না না, তোর দাদাবাবু কিছুই বুঝতে পারবে না। আমার যে কেন মরণ হয় না, এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আমার ছেলেটা যে কবে আসবে, ছেলের জন্য মনটা কেমন করছে। মা, তুমি এখানে বসে আছো কেন? ছেঁড়া কাঁথার উপর তুমি বসে আছো, তোমার শাড়িতে তো ময়লা কেন এত? বাবা, আমি তোর কথাই ভাবছিলাম। তোকে দেখার জন্য আমার মনটা কেমন চটপট করছিল। তোকে দেখে যে আমার কত শান্তি লাগছে। তুমি আগে বলো, এখানে এভাবে বসে আছো কেন? সব সময় ঘরে থাকতে ভালো লাগে না, সেজন্য এখানে বসে আছি। কিন্তু তোমার পাশে মাটির পাত্রে জল দেওয়া মানে ভাত কেন? জল দেওয়া ভাত নিয়ে বসে আছো কেন? ও, এই ভাতগুলো আমি কুকুরের জন্য রেখেছি। বাবা তুই ঘরে যা, আমি আর একটু এখানে বসে থাকি। আমি বাড়ি এসেছি আর তুমি এখানে বসে থাকবে? চলো আমার সাথে ঘরে চলো। না না বাবা, আমার একদমই ঘরে যেতে ইচ্ছে করছে না। তুই ঘরে গিয়ে খাওয়া দাওয়া কর। এতটা পথ পায়ে হেঁটে এসেছিস, তোর খুব কষ্ট হচ্ছে। ও তুমি কখন এসেছো? এই তো কিছুক্ষণ আগে এসেছি। মা এখানে বসে আছে, এত করে বলছি ঘরে যেতে কিছুতেই যাচ্ছে না। মার নাকি ঘরে বেশিক্ষণ ভালো লাগে না, তাই এখানে বসে আছে। তোমার হাতে ভাত কেন? তুমি কি ওই কুকুরের জন্য ভাত এনেছো? তুমি ঠিকই বলেছো, ভাত কটা কুকুরকে দিয়ে দেবো। সবাই ঘরে চলো, তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। দেখেছো কি সুন্দর পরিবেশ? আমার কি মনে হচ্ছে জানো, মনে হচ্ছে নদীর মাঝখানে একটা বাড়ি তৈরি করি। তুমি একটা বিয়ে করে বউ নিয়ে নদীর মাঝখানে সারা জীবন থেকে যাও। সিদ্ধান্ত নিয়েছি বিয়ে শাদী করব না, বিয়ে করা অনেক ঝামেলার। বাবা, বিয়ে করতে তোমার এত ভয়? আমি তো তোমার জন্য মেয়ে দেখেছি। তাই নাকি? তা কেমন মেয়ে আমার জন্য দেখেছো? তোমার চেয়ে বয়সে 10 বছরের বড় হবে, ভূতের মতো দেখতে, দিনের বেলা আলো জ্বালিয়ে দেখতে হয়। তাই নাকি? তোমার পছন্দ করা মেয়ে আমি বিয়ে করব। মেয়েটা কিন্তু রাতের বেলা গাছে থাকে। আমিও তার সাথে না হয় গাছেই থাকবো। ভালো তো, তুমি মাসে 15 দিন নদীর মাঝখানে থেকো, আর বাকি 15 দিন গাছের মাথায় থেকো। এসব কথা এখন বাদ দাও, বিয়ে নিয়ে আমি আর কোনো কথা বলবো না। যদি তোমার মতো কোনো মেয়ে পাই তাহলে আমি বিয়ে করব, নইলে জীবনে কখনো বিয়ে করব না। আচ্ছা, আমি তোমার বিয়ে নিয়ে আর কোনো কথা বলবো না। কাল তো আমাকে চলে যেতেই হবে, আর কিছুদিন থাকলে ভালো হতো, কিন্তু আর তো থাকতে পারছি না। বাবা, আর কিছুদিন থেকে যা। মা, তুমি যে কি বলো, এতদিন বাড়ি থাকলে তোমার ছেলের কাজ থাকবে?
তোমার ছেলে যা আয় করে সেই টাকা দিয়েই তো আমাদের সংসার চলে। মহাজন বলেছিল তোমাদের সাথে করে নিয়ে যেতে, ওনার তো অনেক বড় বাড়ি, একমাত্র ছেলে ছাড়া ওনার বাড়িতে থাকবার কেউ নেই। আমরা সবাই যদি ওনাদের বাড়িতে থাকি তাহলে ওনার খুব ভালো লাগবে। না না, আমরা কোথাও যাব না, তুমি আর একবারও আমাদের যাওয়ার কথা বলবে না। বাবা, তুই আমাকে সাথে করে নিয়ে চল, আমি এ বাড়িতে থাকতে চাই না, আমার মনটা সব সময় তোর কাছে পড়ে থাকে। মা, তুমি ছেলে মানুষই করছো কেন? তোমার ছেলে কি ছোট মানুষ যে তার জন্য তোমার মন কেমন করে? সন্তান বড় হলেও সে তার মায়ের কাছে ছোট মানুষ। বাবা মনোজ, আমি তোর সাথে যাব। আমরা কোথাও যাব না, মাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, মা আমার কাছে ভালো থাকবে। তুমি যখন যেতে চাইছো না আমি আর জোর করব না, তবে আমার মেয়ের যেন সামান্যতম অবহেলা না হয়। এবার বাড়ি এসে যদি দেখি মায়ের পরনে ময়লা ছেঁড়া শাড়ি তাহলে কিন্তু তোমার খবর হয়ে যাবে। আমি তো বলছি তোমাকে, মাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। ওখানে থাকলে কি আর বাপের বাড়িতে টাকা পাঠাতে পারতাম? তাছাড়া বুড়ি ছেলে চোখের সামনে থাকতো, বুড়িকে কিচ্ছু বলতে পারতাম না। বুড়ি যদি দাদাবাবুকে সব বলে দেয় তখন তোমার কি হবে? না না, বুড়ি তার ছেলেকে কোনোদিন কিছু বলবে না। এইসব কথা বললে বুড়ির ছেলে কষ্ট পাবে, তাই বুড়ি ছেলেকে কিচ্ছু বলবে না। বুড়িটা তোমার জন্য কাল হয়ে গেছে, বুড়িকে তুমি শেষ করে দাও। একটা কাজ করলে কেমন হয়, খাবারের সাথে বিষ মিশিয়ে বুড়িকে মেরে ফেলি। খাবারে বিষ মেশালে তুই ধরা খেয়ে যাবি, অন্য কিছু চিন্তা কর। বুড়িকে জ্যান্ত মাটিতে পুঁতে রাখবো, কেউ খুঁজে পাবে না, এদিকে আমাদেরও বিপদ হবে না। এটা ভালো বুদ্ধি, রাতে বুড়ি তো ঘুমিয়ে থাকে, তখন আমরা দুজন মিলে কাজটা করতে পারবো। ঘরের কোণে একটা আম গাছ আছে, আগে আমাদের গাছের নিচে গর্ত করে নিতে হবে, তারপর ঘুমন্ত বুড়িকে তুলে নিয়ে গিয়ে গর্তে পুঁতে রাখবো। দাদা বাবু তার বুড়ি মায়ের জন্য যে আদিক্ষেতা করে, দেখলে শরীরটা একেবারে চলে যায়। বুড়ি শেষ হয়ে গেলে দাদা বাবুর আদিক্ষেতাও কমে যাবে। কি উপায় বাবা? মাটির নিচে গরিবের জন্য ভোজের আয়োজন করতে হবে, তবে এই আয়োজনের কথা তোর আপনজন কাউকে বলতে পারবি না। আপনজন বলতে তোর নিজের পরিবারের কাউকে বলতে পারবি না। বাবা, আমি গরিব মানুষ, ভোজের টাকা পাবো কোথায়? সে তো আমি বলতে পারবো না, যেভাবেই হোক টাকার ব্যবস্থা করে ভোজ করতে হবে। মাটির নিচে ভোজের ব্যবস্থা না করলে তোর বিপদ কাটবে না। বাবা, আমি যেভাবেই হোক ভোজের ব্যবস্থা করব। গেল কোথায়? এখানেই তো থাকে। টিনা, তুই দেখে আয় তো ঘরে গেছে কিনা। আচ্ছা, দেখছি। বুড়ি কি আমাদের কথা শুনে ফেলেছে নাকি? বুড়ি তো ঘুমাচ্ছিল, তাহলে পালিয়ে যাবে কোথায়? আশেপাশে খুঁজলেই পাওয়া যাবে। এখন আমরা কি করব? বুড়ি যদি কাউকে কিছু বলে দেয় তাহলে তো মহা বিপদ। আজকে রাতের মধ্যে যেভাবেই হোক বুড়িকে খুঁজে বার করতে হবে। এই দিদি, এত রাতে খোঁজাখুঁজি দরকার নেই, চল ঘুমিয়ে পড়ি, সকাল হলে এমনি চলে আসবে। তুই কি পাগল হয়ে গেছিস? বুড়িকে খুঁজে বার করতে হবে। আজকের দিনটা বুড়িকে ভালো করে ঘুমাতে দিলেই ভালো হতো। আমার মনে হয় আমরা যখন গর্ত করছিলাম তখন বুড়ি আমাদের কথা সব শুনে ফেলেছে। এক সাধু বাবা বলেছিল তোর সামনে অনেক বিপদ, সাধু বাবার কথাই সত্যি হলো। তুই আবার সেই সাধু বাবার কাছে যা, গিয়ে দেখ সাধু বাবা কি বলে, নিশ্চয়ই তোর মায়ের খোঁজ দিতে পারবে। সাধু বাবা বলেছিল মাটির নিচে ভোজ করে গরিবদের খাওয়াতে, আমি তো এখনো খাওয়াতে পারিনি। আমাদের বাড়ির পেছনে একটা বাগান আছে, বাগানের মধ্যে মাটির নিচ দিয়ে সিঁড়ি আছে, ওইখানে মাটির নিচে বসার অনেক জায়গা আছে। তুই দ্রুত একটা ভোজের ব্যবস্থা কর, যা টাকা লাগে আমি দেব। একজন বৃদ্ধা মহিলা বেঁচে আছে কিন্তু উঠবার ক্ষমতা নেই। মনোজ কাকার মা না তো? হতে পারে। আমরা দুজন ধরাধরি করে বাড়ি নিয়ে যাই, চলো। হ্যাঁ চলো। তুই টাকা দিতে পারবি না? তাহলে তো আমার এখানে থেকে করে লাভ নেই, আমি আজকেই চলে যাব। সারা জীবন নিজের সংসারের কথা চিন্তা না করে সব টাকা তোদের হাতে তুলে দিয়েছি, আর তুই আমার এই বিপদে পাশে থাকবি না? তোর বিপদ তুই নিজে ডেকে এনেছিস, এখন বোঝ। আমি যা করেছি সব তোদের জন্য করেছিস, ভালো কথা। তাই বলে কি তোদের এখানে আমাকে সারা জীবন থাকতে হবে? আমার হাত পা আগুনে পুড়ে গেছে, কিচ্ছু করতে পারছি না। আমি একটু সুস্থ হলে তারপর যাস। আমি সর্বোচ্চ 2 দিন থাকবো, এই বেশি থাকতে পারবো না। তোর এখানে থাকলে বিপদে পড়তে পারি, বুড়িকে খুঁজে পাওয়ার আগে আমার এখান থেকে কেটে পড়া উচিত। তো দাদাবাবু তো বলেই দিয়েছে আর টাকা দিতে পারবে না। আমার যদি টাকা দেওয়ার ক্ষমতা থাকতো তাহলেও আর কখনো তোদের টাকা দিতাম না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। দিদি, তোর এইসব কথা শুনতে আমার ভালো লাগছে না, আমি ঘরে গেলাম। এই যে বেঁচে আছি বিশ্বাস করতে পারছি না, আমার কোনো জ্ঞান কিছু ছিল না। মা, তোমার অবস্থা এমন কেন হলো সব আমাকে খুলে বলো। থাক না বাবা, যা হওয়ার হয়ে গেছে, পিছনের কথা আমি আর তুলতে চাই না। আপনি সব খুলে বলুন। মা, তোমার কাছে আমি হাত জোর করছি, সব খুলে বলো। তোর বউ আর টিনা মিলে আমাকে জ্যান্ত মাটিতে পুঁতে রাখতে চেয়েছিল। বাড়ির গাছতলায় ওরা যখন গর্ত করছিল আর কথা বলছিল, আমি সব দেখে ফেলেছিলাম।
তারপর ওখান থেকে পালিয়ে জঙ্গলের মধ্যে চলে যাই। 2 দিন জঙ্গলে থাকার পর আমার জ্ঞান হারিয়ে যায়, তারপর আর কিছু বলতে পারবো না। ওদের আমি নিজের হাতে জ্যান্ত পুঁতে রাখবো, আমি তোমাকে কথা দিলাম। যা হওয়ার হয়ে গেছে, ওরা এমনিতেই শাস্তি পাবে। প্রকৃতি কখনো কাউকে ছেড়ে দেয় না। অপরাধীর বিচার হওয়া দরকার। অপরাধীর শাস্তি না দিলে ওপরওয়ালা আমাদের ক্ষমা করবে না। বাবু, আমি ওদের নিজ হাতে খুন করব, আপনি আমাকে যেতে দিন। আমি যদি ওদের শেষ করতে না পারি তাহলে যে কিছুতেই শান্তি পাবো না। বাবা তুই শান্ত হ, তোর কিছু হলে আমি এ বয়সে আর সহ্য করতে পারবো না, হয় আর বাঁচবো না। মরে যাওয়ার আগে তো দাদা বাবুর সাথে যদি একবার দেখা হতো, ক্ষমা চাওয়ার কোনো মুখ নেই, তাও আমি তার কাছে ক্ষমা চাইতাম। আমি ভাবতেই পারিনি তোর এমন অবস্থা হবে। ভেবেছিলাম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু না, ঠিক না হয়ে আরো অবস্থা খারাপের দিকে গেল। মানুষ যখন পাপ করে তখন কোনো কিছু না ভেবেই পাপ করে, মনে করে এইসব করেই হয়তো সারা জীবন সুখে থাকা যাবে। কিন্তু কিছুদিন ভালো থাকা যায়, তারপর সারা জীবন পচে মরতে হয়। তাই রে দিদি, আমিও ভাবছি আর কোনোদিন পাপ কাজ করব না, এখন থেকে ভালো হওয়ার চেষ্টা করব। তোমার পাপের শাস্তি যে এবার পেতে হবে। আমার মাকে খুঁজে পেয়েছি, মা সবকিছু খুলে বলেছে। তোমরা এত খারাপ, ছি 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 ছি। তুমি আমাদের ক্ষমা করে দাও, দেখছো তো আমার কি অবস্থা হয়েছে। তোমাদের আমি ক্ষমা করতে পারবো না, তোমাদের ক্ষমা করলে আমার যে পাপ হবে। দাদা বাবু, আমি তোমার পায়ে পড়ি, তুমি আমাদের পুলিশে দিও না, আমরা আর কোনোদিন কোনো অন্যায় করব না। ক্ষমা চাইতে তো লজ্জা করছে না? তোর যদি সামান্যতম লজ্জা থাকতো তাহলে ক্ষমা চাইতিস না। তোদের তো আমি নিজ হাতে খুন করতে চেয়েছিলাম, কিন্তু আমি মানুষ বলে আইন নিজের হাতে তুলে নিইনি। আমাদের পাপের শাস্তি হওয়া দরকার। শাশুড়ি মাকে বলো উনি যেন আমাদের ক্ষমা করে দেয়। আর তোমরা ভালো থেকো। আপনারা সবাই পেট পুড়ে খাওয়া দাওয়া করুন, কেউ যেন পেট খালি করে এখান থেকে যাবেন না। এখন থেকে আপনাদের যদি কোনো কিছু দরকার হয় আমাকে জানাবেন, আমি আপনাদের সাহায্য করব। মনোজ, এখন থেকে তুই তোর মাকে নিয়ে আমাদের বাড়িতে থাকবি, মাঝে মাঝে তোর বাড়িটাও দেখে আসবি। আর একটা কথা, আপনাদের সবাইকে বলি, আগামী মাসের 10 তারিখে আমার ছেলে জয় আর মীরার বিয়ে। এই বিয়েতে আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল।